আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মঞ্জুরুর রহমান, অ্যাসোসিয়েট প্রফেসর অ্যাকাউন্টিং, কুষ্টিয়া গভর্নমেন্ট কলেজ, কুষ্টিয়া। আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, ভ্যালুয়েশন অফ গুডউইল অ্যান্ড শেয়ার। অ্যাকাউন্টিং 16/32 এর পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম। এবং এই চ্যানেল থেকে ইন্টারমিডিয়েট থেকে শুরু করে মাস্টার্স ফাইনাল ইয়ার পর্যন্ত সমস্ত ম্যাথ রিলেটেড ভিডিওগুলো আপলোড করা হচ্ছে ধারাবাহিকভাবে, যাতে ছাত্রদের খুব সুবিধা হয়। তো আমি আপনার কাছে যে বিষয়টা বলতে চাচ্ছি, অঙ্কটা একটা বিশাল অ্যামাউন্ট এবং অনেকগুলো অ্যামাউন্ট, এটা আপনি পড়ে নেবেন। আমি সংক্ষেপে পড়ে দিচ্ছি। দি ফলোইং ইজ দি ব্যালেন্স শিট অফ বৈকালী টেক্সটাইল। এটা কিন্তু একটা জিনিস মনে রাখবেন, টেক্সটাইল অন 31 ডিসেম্বর 2010। এই অঙ্কটা অনেকবার পড়েছে। এই অঙ্কটা ঢাকা ইউনিভার্সিটিতে ঢাকা ইউনিভার্সিটিতে পড়েছে। দি 1977 সালে এই অঙ্কটা পড়েছে এবং অনেকবার পড়েছে। এরপরও আমি সালগুলার উল্লেখ করছি না। এখানে দেখেন, শেয়ার ক্যাপিটাল, অর্ডিনারি শেয়ার ক্যাপিটাল, 6% ডিবেঞ্চার, রিজার্ভ, সিকিউরড লোন, সান্ডারি ক্রেডিটর, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, ব্যালেন্স অফ লাস্ট ইয়ার, প্রফিট ফর দ্য ইয়ার। এখানে আছে গুডউইল, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি, মোটর অ্যান্ড লরিজ, র ম্যাটেরিয়ালস, work in progress, finished goods, book debts that mean account receivable or debtor, investment for replacement of property for seasonal requirement, surplus fund, discount on debenture, underwriting commission, preliminary expense, cash in hand. এখানে আছে দি সেলস ভ্যালু অফ ল্যান্ড অ্যান্ড বিল্ডিং এত, অ্যান্ড দি প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি ইজ টাকা 10 লাখ। এখানে শূন্যগুলো এই পাশে চলে এসেছে, 10 লাখ হবে। মার্কেট ভ্যালু অফ ইনভেস্টমেন্ট 7,50,000. Book debts are bad to the extent of 10%. The company's profit during the past 5 years after necessary adjustment were 4 lakhs, 2,50,000, 6 lakh, 3 lakh and 4 lakh. এখন এই অঙ্কটা ক্যালকুলেশন করতে হবে ভ্যালুয়েশন অফ গুডউইল। ফাইন্ড আউট দি ভ্যালু অফ গুডউইল। এখানে ফাইন্ড আউট দি ভ্যালু অফ গুডউইল। ভ্যালু অফ গুডউইল। এখন কোনো ম্যাথডের কথা বলা নেই। এখন আমরা আসবো যে বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে ধারাবাহিকভাবে আপনি দেখেন যে গুডউইল, হোয়াট ইজ গুডউইল? Goodwill is an intangible asset that is associated with the purchase of one company by another. The value of company's brand name, solid customer base, good customer relationship, good employees relation and proprietary technology represent some reason why goodwill exists. সুনাম একটি এক্সপ্রেশনের সম্পদ যা অন্য একটি কোম্পানি ক্রয় দ্বারা যুক্ত, যা কোনো সংস্থার ব্র্যান্ডের নাম, শক্ত গ্রাহক ভিত্তি, ভালো গ্রাহক সম্পর্ক, ভালো কর্মচারী সম্পর্ক এবং মালিকানা প্রযুক্তির সদ্ব্যবহারের কিছু কারণের প্রতিনিধিত্ব করে এই সুনাম। এখন আপনি ভিডিওটা থামাবেন এবং দেখবেন। এরপরে আমি বলছি সুনাম মূল্যায়নের মেথড সম্পর্কে। সুনাম মূল্যায়নের মেথডগুলো হচ্ছে 5 মেথডে সাধারণত সুনাম ভ্যালুয়েশন করে। গুডউইল ভ্যালুয়েশন মেথড নাম্বার 1 অ্যাভারেজ প্রফিট মেথড, নাম্বার 2 ওয়েটেড অ্যাভারেজ প্রফিট মেথড, নাম্বার 3 সুপার প্রফিট মেথড, নাম্বার 4 ক্যাপিটালাইজ মেথড, নাম্বার 5 অ্যানুইটি মেথড। তো আমি সুপার প্রফিট মেথড যদি অ্যাট ফার্স্ট আলোচনা করি, তাহলে আমাদের ক্যাপিটালাইজ মেথড অ্যান্ড অ্যাভারেজ প্রফিট মেথড অ্যান্ড ওয়েটেড অ্যাভারেজ মেথড, এটা অত্যন্ত সহজ হয়ে যাবে। এটি খুব ইজি হবে এটা যদি এইটা আমরা করতে পারি। তো এর 7টা স্টেপ রয়েছে: ক্যাপিটাল এমপ্লয়েড, অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড, অ্যাভারেজ মেনটেনেবল প্রফিট, নর্মাল রেট অফ রিটার্ন, নর্মাল প্রফিট, সুপার প্রফিট অ্যান্ড গুডউইল। 7 স্টেপে কমপ্লিট করতে হবে। এখন আমরা আসি কিছু অ্যাজামশনটা দেখে নেন। এখানে প্রথমে ট্রেডিং ইনভেস্টমেন্ট, আমার আগের অঙ্কটা একটু বলা ভুল হয়ে গেছিলো। ট্রেডিং ইনভেস্টমেন্ট হচ্ছে ইনভেস্টমেন্ট ইন সিজনাল রিকোয়ারমেন্ট, রিপ্লেসমেন্ট অফ প্রপার্টি। এই দুটো ট্রেডিং ইনভেস্টমেন্ট, এই দুটো হচ্ছে ট্রেডিং ইনভেস্টমেন্ট, এইগুলো হচ্ছে ট্রেডিং ইনভেস্টমেন্ট এই দুটো। আর নন ট্রেডিং ইনভেস্টমেন্ট আইডল ক্যাশ ফান্ড আর ইনভেস্টমেন্ট ইন সারপ্লাস ফান্ড। যদি তার ব্যবসা রিলেটেড কোনো ইনভেস্টমেন্ট করে সেটা হয় ট্রেডিং, আর ব্যবসা রিলেটেড বাদে যদি অন্য কোনো সুদ বা লভ্যাংশ প্রাপ্তির আশায় কোনো বিনিয়োগ করে সেক্ষেত্রে নন ট্রেডিং ইনভেস্টমেন্ট। আর ইনটেনজিবল অ্যাসেটগুলো হচ্ছে দ্যার ইজ দ্য শেপ অ্যান্ড সাইজ অফ ফিজিক্যাল সাবস্টেন্স অ্যান্ড দ্যাট হ্যাভ সাম এক্সেস ভ্যালু, ইট ইজ কল্ড ইনটেনজিবল অ্যাসেট। এইগুলো হচ্ছে যে আকার আয়তন নেই, এর একটা নির্দিষ্ট আকার আয়তন নেই, কিন্তু এর একটা এক্সচেঞ্জ ভ্যালু আছে, সেইগুলো হচ্ছে ইনটেনজিবল অ্যাসেট। সেগুলো কি গুডউইল, কপিরাইট, ট্রেডমার্ক, ট্রেড লাইসেন্স, কাস্টমার লিস্ট। ফিকটিসিয়াস অ্যাসেট ভুয়া সম্পদ, যে সম্পদগুলোর কোনো আকার আকৃতি অবয়ব নেই এবং যার কোনো বিনিময় মূল্য নেই, সেইগুলো হচ্ছে প্রিলিমিনারি এক্সপেন্স বলে, সেইগুলো ভুয়া সম্পদ বলে। প্রিলিমিনারি এক্সপেন্স, ডিসকাউন্ট অন শেয়ার, ডিসকাউন্ট অন ডিবেঞ্চার, আন্ডাররাইটিং কমিশন, প্রিপেড এডভেঞ্চার, ব্রিটিশ টার্ম। There is the shape and size of physical substance and thus it has no exchange value, it is called fictitious asset. এর কোনো এক্সচেঞ্জ ভ্যালু থাকবে না। নর্মাল রেট যদি দেওয়া না থাকে তাহলে অ্যাভারেজ ডিভিডেন্ড পেইড পার শেয়ার বা মার্কেট ভ্যালু পার শেয়ার এইভাবে বের করতে হবে।
নো ফার্দার ইনফরমেশন, যদি এই কোনো তথ্যই না থাকে তাহলে আপনি ধরে নিতে পারেন 10%, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই নোট দিতে হবে। নো ফার্দার ইনফরমেশন আপনি ব্যাড ডেট রিজার্ভ, যদি সম্পর্কে ব্যাড ডেট রিজার্ভ সম্পর্কে বলা না থাকলে আপনি অ্যাটলিস্ট 5% ধরতে পারেন। নো ফার্দার ইনফরমেশন অ্যাজুমিং ডেপ্রিসিয়েশন, বিল্ডিং 2% to 5%, ফার্নিচার 8% to 10%, ইকুইপমেন্ট 10% to 20%, এটা আপনি ধরতে পারেন। এর মধ্যে যেগুলো একটা ধরলে হবে। নো ফার্দার ইনফরমেশন অ্যাভিং ট্যাক্স রেট 40% to 50%, বাংলাদেশ ম্যাক্সিমাম ট্যাক্স রেট হচ্ছে 40%, অতএব আমরা এই 40%কে ধরবো। নো ফার্দার ইনফরমেশন ইয়ার পারচেজ সম্পর্কে কোনো তথ্য না থাকলে আমরা 2 or 3 ইয়ার্স দিয়ে গুণ করবো, সেই ক্ষেত্রে অ্যাজামশনগুলো আমাদের অঙ্ক বলে দিতে হবে। নো ফার্দার ইনফরমেশন অ্যাজুমিং ইন্টারেস্ট অন নন ট্রেডিং ইনভেস্টমেন্ট, এটা আমরা যদি 10%, নন ট্রেডিং এর সুদের হার ইন্টারেস্ট অন রেট যদি বলা না থাকে ইজ নট গিভেন, যদি থাকে 10% ধরবো। নো ফার্দার ইনফরমেশন অ্যাজুমিং ইন্টারেস্ট অন ডিবেঞ্চার আমরা ধরবো কত 10%, যদি দেওয়া থাকে তাহলে থাকলো, যদি দেওয়া থাকে সেটাকে অনুসরণ করবে, না থাকলে এইগুলোকে আমরা অনুসরণ করতে হবে। এখন আমরা একটা বিগ সাইজের অঙ্ক নিয়ে শুরু করতে যাচ্ছি। তো প্রথমে আমাদের অ্যাসেটগুলো সম্পর্কে দেখতে হবে। এই দুটো হচ্ছে ভুয়া সম্পদ, এই তিনটা হচ্ছে ফিকটিসিয়াস, এইটা ফিকটিসিয়াস অ্যাসেট, ভুয়া সম্পদ ফিকটিসিয়াস। আর এইটা হচ্ছে নন ট্রেডিং, এইটা হচ্ছে এই সারপ্লাস ফান্ড। আর এই দুটো হচ্ছে ট্রেডিং, এই দুটো হচ্ছে ট্রেডিং ইনভেস্টমেন্ট। এবার বুক ডেট, ফিনিশ গুডস এগুলো সম্পর্কে বলেন। এখানে গুডউইল আছে, গুডউইল যদি এক কস্ট থাকে তাহলে আসবে, গুডউইল এক কস্ট না থাকলে আসবে না। এটা হচ্ছে গুডউইল ভ্যালুড করা, ভ্যালুড গুডউইল, আর এক কস্ট থাকলে পারচেস করা গুডউইল বুঝাবে। এখন আমরা সম্পত্তিগুলোর নাম আমরা প্রথমে স্টেপ এখানে করে নিয়েছি, তো আমাদের সম্পত্তিগুলোর নাম আমরা এখানে তুলে নিয়েছি। দেখেন সম্পত্তিগুলোর নাম আমরা এখানে উঠাই নিয়েছি। গুডউইল এখানে আসবে না, কারণ গুডউইল ভ্যালুড, অ্যাট কস্ট থাকলে আসতো, অ্যাট কস্ট যদি হতো তাহলে আমরা এখানে বসাইতাম। তাহলে ল্যান্ড অ্যান্ড বিল্ডিংয়ের এখানে বলে দিচ্ছে যে সেলেবল ভ্যালু অফ ল্যান্ড অ্যান্ড বিল্ডিং 5 লাখ অ্যান্ড প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি 10 লাখ। তাহলে ল্যান্ড অ্যান্ড বিল্ডিং হচ্ছে 5 লাখ, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং হচ্ছে 5 লাখ। আর এখানে দি সেলেবল ভ্যালু অফ প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি 10 লাখ, দি সেলেবল ভ্যালু অফ প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি হচ্ছে 10 লাখ। এখন দি সেলেবল ভ্যালু অফ প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি 10 লাখ। এবার আসি আমরা মোটর ভেহিকেলস সম্পর্কে আমাদের এখানে কোনো তথ্য নেই, দেয়ার ইজ নো ইনফরমেশন, ফার্দার ইনফরমেশন এখানে নেই। তো এখানে আমরা মোটর ভেহিকেলস আমাদের 50,000 ছিল, আমরা 50,000টি এখানে বসাই দেবো। মোটর ভেহিকেলস, মোটর লরিজ, এই যে মোটর লরিজটা আছে, এই মোটর লরিজটা আমরা এখানে 50,000 বসাই দেবো। এবার আসি র ম্যাটেরিয়ালস, নো ফার্দার ইনফরমেশন, র ম্যাটেরিয়ালসের কোনো তথ্য নেই, অতএব এইটাকে আমরা রাখবো। র ম্যাটেরিয়ালস 4,24,000। এবার ওয়ার্ক ইন প্রোগ্রেস সম্পর্কে কোনো তথ্য নেই, তাহলে ওয়ার্ক ইন প্রোগ্রেস আমরা 35,000 বসাবো। ফিনিশ গুড সম্পর্কে কোনো তথ্য নেই, অতএব এখানে আমরা 82,000 বসাবো, 82,000টি বসাবো। এবার আসি, আমরা এই পর্যন্ত চলে এসেছি। এবার আসি বুক ডেটস, এইটা তো বুক ডেটসের কথা বলা আছে। বুক ডেট আর ব্যাড টু দি এক্সটেন্ট অফ 10%, তাহলে বুক ডেটসের 10% ধরতে বলেছে। তাহলে বুক ডেটসের পরিমাণ 3 লক্ষ গুণ 90%, সোজা কথা 90%, 2,70,000। এবার আমরা আসবো মার্কেট ভ্যালু অফ ট্রেডিং ইনভেস্টমেন্ট। আমি আগেই বলেছি যে ফর রিপ্লেসমেন্ট অফ প্রপার্টি ফর সিজনাল রিকোয়ারমেন্ট, সারপ্লাস ফান্ড এটা নন ট্রেডিং। তো নন ট্রেডিং আর ট্রেডিংয়ের মধ্যে একটা বিষয় বলি, যে ব্যবসা রিলেটেড যে বিনিয়োগগুলো হয় সেইগুলোকে ট্রেডিং বলে, আর সারপ্লাস ফান্ড এবং আইডল ক্যাশ ফান্ড এইগুলো হচ্ছে নন ট্রেডিং। এখানে আমি আগেই বলে দিয়েছি ফর রিপ্লেসমেন্ট অফ প্রপার্টি ফর সিজনাল রিকোয়ারমেন্ট, এটা হচ্ছে ট্রেডিং ইনভেস্টমেন্ট, ব্যবসার সাথে সম্পর্কযুক্ত বিনিয়োগ, এটাকে ট্রেডিং ইনভেস্টমেন্ট বলে। আর যদি কোনো উদ্বৃত্ত অর্থ অর্থাৎ সারপ্লাস কোনো ক্যাশ থাকে, সেই ক্ষেত্রে আমরা বিনিয়োগ করতে পারি সারপ্লাস ফান্ড এবং আইডল ক্যাশ ফান্ডে, এইটা হচ্ছে নন ট্রেডিং ইনভেস্টমেন্ট। তাহলে এখানে দেখেন মার্কেট ভ্যালু অফ ইনভেস্টমেন্ট টাকা 7,50,000। তাহলে এখানে আমাদের মোট টোটাল হচ্ছে 10 লাখ। তাহলে ট্রেডিং ইনভেস্টমেন্টের মার্কেট ভ্যালুটা হবে এই 7,50,000 বাই টোটাল হচ্ছে 10 লাখ।
টোটাল হচ্ছে 10 লাখ ইন্টু এখানকার আমাদের এই ট্রেডিং ইনভেস্টমেন্ট এই দুটোর যোগফল হচ্ছে 8 লাখ গুণ 8 লাখ, তাহলে আমাদের এর পরিমাণ হবে 6 লাখ। আমাদের সব সম্পদ বসে গেছে, ফিক্টিসিয়াস সম্পদ আসবে না, ক্যাশ ইন হ্যান্ড আসবে। ক্যাশ ইন হ্যান্ড আসবে 90,000। এখানে আমাদের ক্যাপিটাল এমপ্লয়েড নির্ণয় করার সময় এখানে কিছু শর্ত দেওয়া আছে, দেখেন। ক্যালকুলেশন অফ ক্যাপিটাল এমপ্লয়েড, প্রেজেন্ট ভ্যালু অফ অল অ্যাসেট এক্সক্লুডিং নন ট্রেডিং ইনভেস্টমেন্ট, ইনটেনজিবল অ্যান্ড ফিক্টিসিয়াস অ্যাসেট মাইনাস কারেন্ট লাইবিলিটিস। এটা হচ্ছে ক্যাপিটাল এমপ্লয়েড নির্ণয় করার শর্ত। প্রেজেন্ট ভ্যালু অফ অল অ্যাসেট এক্সক্লুডিং নন ট্রেডিং ইনভেস্টমেন্ট, ইনটেনজিবল অ্যান্ড ফিক্টিসিয়াস অ্যাসেট মাইনাস কারেন্ট লাইবিলিটিস। তাহলে আমরা এগুলো সব নিয়ে নিলাম। এখন এইগুলোকে আমরা আগে বলেছি ফিক্টিসিয়াস অ্যাসেট, আর এই আইডল ক্যাশ সারপ্লাস ফান্ড নন ট্রেডিং এটা আসলো না, তাহলে এইটা আসলো। এর মার্কেট ভ্যালু ছিল, এটাকে আমরা কনভার্ট করে নিয়েছি। আর এইগুলো সব আপনার প্লান্ট অ্যাসেট, কিন্তু এইটা আসবে না। কিন্তু এটা যদি অ্যাড কস্ট থাকতো, তাহলে আমরা এখানে ধরতাম। অ্যাড কস্ট মানে ক্রয় করা গুডউইল। এখানে এবার আমাদের যোগফল নামালে আমাদের এর পরিমাণ হবে 30,51,000। 30,51,000, 30,51,000 লেস কারেন্ট লাইবিলিটিস মাইনাস কারেন্ট লাইবিলিটিস। কারেন্ট liabilities that means only sundry creditor. Current liability only sundry creditor. Sundry creditor মানে means account payable 1 লাখ। 1 লাখ আমরা বাদ দিলে আমাদের এর পরিমাণ আসলো, ক্যাপিটাল এমপ্লয়েড এর পরিমাণ 29,29,51,000 টাকা। এখন আমরা আসবো অ্যাভারেজ ক্যাপিটাল, ক্যালকুলেশন অফ অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড। হাফ স্টেপ 1 শেষ হলো, এবার আমরা স্টেপ 2 স্টার্ট করব। এবার অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড নির্ণয় করতে গেলে 3টা কলাম হবে, কিন্তু আমার জায়গা না থাকার কারণে আমি 2 কলামে সেরেছি। 29,51,000 এখানে আমরা এটা বসাই নিলাম। এবার আমরা আসবো হাফ অফ কারেন্ট ইয়ার অ্যাডজাস্টেড প্রফিট কোলন ড্যাশ কারেন্ট ইয়ার প্রফিটের পরিমাণ এখানে দেখেন 5 লাখ কারেন্ট ইয়ার প্রফিট। এই 5 লাখ এখানে বসান আপনি, এই ঘরে লেস ভেরিয়াস অ্যাডজাস্টমেন্ট। এখন এই ভেরিয়াস অ্যাডজাস্টমেন্ট সম্পর্কে আমি আপনাকে বলে দিচ্ছি যে এখানে ডেপ্রিসিয়েশনের কোনো ফাংশন নাই। ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, প্লান্ট অ্যান্ড মেশিনারি, মোটর লরিজ এর কোনো ডেপ্রিসিয়েশনের কথা এখানে প্রভিশন পার ডেপ্রিসিয়েশন বা অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনের কোনো ফাংশন নাই। তাহলে আমরা এখানে কি করতে হবে? এখানে আপনাকে অ্যাজাম্পশনের উপরে নির্ভর করতে হবে। যদি আপনি অঙ্কটা রাইট করেন তাহলে আপনাকে এখানে ডেপ্রিসিয়েশন ধরতে হবে। তাহলে ডেপ্রিসিয়েশন ধরলে আপনার এখানে অ্যাজাম্পশনের ভিতরে বলে দিতে হবে। ডেপ্রিসিয়েশন যদি ধরেন তাহলে আপনাকে অ্যাজাম্পশনের উপর বলে দিতে হবে। আগের অঙ্কে আমরা ডেপ্রিসিয়েশন ধরেছি, তাহলে ল্যান্ড অ্যান্ড বিল্ডিং এর উপর আমরা কত পার্সেন্ট ধরবো? 2%। এই ভাড়া মূল্যের উপর ধরবো না, এর উপর ধরবো। তাহলে ল্যান্ড অ্যান্ড বিল্ডিং 2%, প্লান্ট অ্যান্ড মেশিনারি আমরা 10% ধরতে পারি, এটাও 10% ধরতে পারি। তাহলে এই ল্যান্ড অ্যান্ড বিল্ডিং এটার উপর 2% ধরতে পারি, এটার উপরে আমরা এটা 10% ধরতে পারি, এটার উপরও 10% ধরতে পারি। এখন এটার উপর যদি আমরা 10% ধরি তাহলে আমাদের এখানে অবশ্যই এখানে আমাদের ডেপ্রিসিয়েশনের ফাংশনটা বলে দিতে হবে। তাহলে এটা অ্যাজাম্পশনে আপনাকে লিখতে হবে। তাহলে অ্যাজাম্পশনে লিখলে এখানে আমরা যদি ডেপ্রিসিয়েশন ধরি তাহলে আমাদের কত টাকা হবে? এখানে হবে 5,000। ডেপ্রিসিয়েশন বিল্ডিংয়ের হবে 5,000, এটা 2% হলে 5,000, এটা 10% হলে 1,20,000, আমরা 1,20,000। আর মোটর লরিজের 10% ধরলে আমাদের 50,000। মোটর লরিজের আমরা যদি 10% ধরি তাহলে 5,000 হবে। তাহলে এখানে আমাদের ডেপ্রিসিয়েশনের পরিমাণ হয় 1 লাখ, এখানে 2% 1,30,000। তাহলে এটা আপনাকে নোটে ক্লিয়ার করতে হবে। তাহলে এখানে ডেপ্রিসিয়েশন আমরা বাদ দিয়ে দেব, 1,30,000, এটা এখানে লিখব 1,30,000। তাহলে আপনাকে অ্যাজাম্পশনে এই বিষয়টা আমরা ক্লিয়ার করে দেব। ডেপ্রিসিয়েশন আমরা অ্যাজাম্পশনে ক্লিয়ার করে দেব।
তাহলে এখানে ডেপ্রিসিয়েশন 1,30,000, ব্যাড ডেট রিজার্ভ আমাদের এখানে বলে দিয়েছে টু দি এক্সটেন্ট অফ টাকা কত পার্সেন্ট, টু দি এক্সটেন্ট অফ টাকা 10%। তার মানে এখানে ব্যাড ডেট ডেটর আছে, অর্থাৎ বুক ডেটসের পরিমাণ 3 লাখ, এখানে 3 লাখ গুণ 10%, এখানে 30,000, আর লেস ইন্টারেস্ট অন নন ট্রেডিং ইনভেস্টমেন্ট, এখানে আমরা নন ট্রেডিং ইনভেস্টমেন্ট দেখছি সারপ্লাস ফান্ড, এর সুদের হার নেই, ইন্টারেস্ট অন নন ট্রেডিং ইনভেস্টমেন্ট সুদের হার নেই 10%। তাহলে এখানে আমি ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট এখানে আমরা ধরতে পারি 10%, 2 লাখ গুণ 10%, 2 লাখ গুণ 10%, তাহলে এখানে আমরা 20,000 ধরতে পারি। এবার আমরা আসি ইন্টারেস্ট অন ডিবেঞ্চার, এটা যদি বলা না থাকে 10% পর্যন্ত ধরা যায়, এখানে বলা আছে 6%। ইন্টারেস্ট অন ডিবেঞ্চার এখানে আমাদের বলা আছে 6% ধরলে 30,000 হয়, ইন্টারেস্ট অন ডিবেঞ্চার প্লাস হবে 30,000, এটা প্লাস কিন্তু, আর এটা এখানে মাইনাস হবে। ইন্টারেস্ট অন নন ট্রেডিং ইনভেস্টমেন্ট এটা এখানে মাইনাস হবে, এটা মাইনাস হবে, এটা মাইনাস হবে, ডেপ্রিসিয়েশন মাইনাস হবে, ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট প্লাস হবে। প্লাস ক্রেডিটর ভ্যালু ইনক্রিজ মাইনাস ক্রেডিটর ভ্যালু ডিক্রিজ, এখানে আর কিছু নেই। তাহলে আমাদের ভেরিয়াস অ্যাডজাস্টমেন্টে কত টাকা থাকে, কত বাদ যায়, এখানে 1,50,000 এর পরিমাণ হচ্ছে 1,50,000, এটা আমাদের বাদ যায়। তাহলে এখানে থাকে 3 লাখ, এগুলো নেই এখানে 1 লাখ। এবার আমাদের ট্যাক্স রেট আসতে হবে, ট্যাক্স রেট সম্পর্কে আমরা বলে দিয়েছি, লেস ট্যাক্স রেট অ্যাজুমিং আমরা ধরলাম, অ্যাজুমিং এখানে 10%, 40%, তাহলে এর পরিমাণ হচ্ছে 1,40,000, এর পরিমাণ 2,10,000 বাদ দিতে হবে, ওখান থেকে বাদ দিলে আমাদের কত টাকা থাকে দেখেন, $2,10,000 বাদ দিলে আমাদের এখানে এইটা বাদ দিলে আমাদের এখানে একটু এটা 2,10,000 এখানে হবে, 2,10,000 ভাগ 2 1,05,000 হবে। এখানে অ্যাভারেজ বলেছে, এখানে যেহেতু এখানে অ্যাভারেজ বলেছে, যেখানে এখানে অ্যাভারেজ বলেছে, হাফ অফ দি কারেন্ট ইয়ার প্রফিট বলেছে, এখানে হাফ অফ দি কারেন্ট ইয়ার প্রফিট বলা আছে, এখানে হাফ অফ দি কারেন্ট ইয়ার প্রফিট বলা আছে, এখানে দেখেন হাফ অফ কারেন্ট ইয়ার প্রফিট, তাহলে এখানে 2 দিয়ে ভাগ দিতে হবে, 1,05,000, 1,05,000 29,51,000 মাইনাস 1,05,000, তার মানে 28,46,000, এর পরিমাণ হলো 28,46,000। এটা অ্যাভারেজ মেইনটেনেবল প্রফিট হলো, অ্যাভারেজ মেইনটেনেবল প্রফিট। আবার বলি, ভেরিয়াস অ্যাডজাস্টমেন্টে কিন্তু আমাদের এখানে 1,50,000 টাকা হলো ভেরিয়াস অ্যাডজাস্টমেন্ট, তারপরে আমাদের ট্যাক্স বাদ দিয়ে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে অ্যাজামশনগুলো কিন্তু আগে, তাহলে আমরা অ্যাজামশন এখানে কি লিখতে পারি, যে আমরা ডেপ্রিসিয়েশন যেটা চার্জ করেছি এইটা নোটে দিয়ে দেবেন, বিল্ডিং 2%, মেশিনারি 10%, মোটর লরি 10%, এটা নোটে আপনাকে দিতেই হবে। আর এরপরে আমরা যাব হচ্ছে নাম্বার 3, ক্যালকুলেশন নম্বর 3, অ্যাভারেজ মেইনটেনেবল প্রফিট। অ্যাভারেজ মেইনটেনেবল প্রফিট এটা আমাকে সরিয়ে রাখতে হচ্ছে, আবার যখন দরকার তখন নিয়ে আসবো। অ্যাভারেজ মেইনটেনেবল প্রফিট, আমরা অ্যাভারেজ মেইনটেনেবল প্রফিট বলতে অ্যাভারেজ মেইনটেনেবল প্রফিট, অ্যাভারেজ প্রফিটটা সম্পর্কে আগে দেখি। অ্যাভারেজ প্রফিট বিফোর ট্যাক্স, আমরা এখানে কারেন্ট ইয়ার প্রফিটটা পেয়ে গেছি, তাহলে 5 লাখ প্লাস, এখানে দেখেন নিচে বলা আছে দি কোম্পানিজ প্রফিট ডিউরিং ফার্স্ট 5 ইয়ার্স নেসেসারি, এখানে 4টে অ্যামাউন্ট দেওয়া আছে, 4 লাখ, 2,20,000, এখানে আমরা এটা যোগ করব, 4 লাখ, এখানে যোগ করব 4 লাখ প্লাস 2,50,000 প্লাস 6 লাখ
প্লাস প্লাস 3 লাখ 1 2 3 4 5 প্লাস 3 লাখ প্লাস 4 লাখ প্লাস 3 লাখ প্লাস 4 লাখ বাই 6 তাহলে অ্যাভারেজ প্রফিট বিফোর ট্যাক্স হবে আমাদের অ্যাভারেজ প্রফিট বিফোর ট্যাক্স হবে 4,08,333। এখন এর থেকে আমরা বাদ দেবো লেস ভেরিয়াস অ্যাডজাস্টমেন্ট ওয়ার্কিং টু লেস ভেরিয়াস অ্যাডজাস্টমেন্ট ওয়ার্কিং টু বলতে আমি এখানে দেখেন ভেরিয়াস অ্যাডজাস্টমেন্ট আমার 1,50,000 এখানে আছে। এই ভেরিয়াস অ্যাডজাস্টমেন্ট এখান থেকে 1,50,000 বাদ দিতে হবে। বাদ দেওয়ার পরে আমি ভেরিয়াস অ্যাডজাস্টমেন্টগুলো বাদ দিয়ে দিলে আমাদের এখানে আসবে 2 লাখ এত 2,58,333। তাহলে এইবার আমরা বাদ দেব লেস ট্যাক্স কত পার্সেন্ট 40%। এখানে আমরা বাদ দিই এখানে আমরা বাদ দিই 1,03,333। তাহলে আমাদের এর পরিমাণ আসছে 1,55,000 টাকা। অ্যাভারেজ মেইনটেনেবল প্রফিট আমাদের বেরিয়ে গেল। এবার দেখেন আমাদের নর্মাল রেট অফ রিটার্ন, এটার পরিমাণ এটা যদি দেওয়া না থাকে তাহলে কিভাবে বের করবেন? এটা বের করবেন হচ্ছে অ্যাভারেজ ডিভিডেন্ড পেইড পার শেয়ার, অ্যাভারেজ ডিভিডেন্ড পেইড পার শেয়ার বাই মার্কেট ভ্যালু পার শেয়ার, মার্কেট ভ্যালু পার শেয়ার। এটা আমাদের দরকার হচ্ছে না, কারণ আমাদের এখানে বলে দিয়েছে অঙ্কের মধ্যে সিমিলারলি বিজনেসের কোনো তথ্য আছে কিনা এখানে বলে দিয়েছে সিমিলারলি বিজনেসের সম্পর্কে। এখানে নর্মাল রেট অফ রিটার্ন সম্পর্কে কিছু বলা নেই। আমরা নর্মাল রেট অফ রিটার্ন এখানে অঙ্কের মধ্যে নর্মাল রেট অফ রিটার্ন এখানে অঙ্কের মধ্যে আমার এখানে নর্মাল রেট অফ রিটার্নটা অঙ্কের মধ্যে টাইপে ভুল হয়ে গেছে। এখানে 15% অ্যাভারেজ ডিভিডেন্ড পেইড পার শেয়ার, নর্মাল রেট অফ রিটার্ন এখানে অঙ্কের দেওয়া ছিল নর্মাল রেট অফ রিটার্ন টাইপে ভুল হয়েছে, দুঃখিত। নর্মাল রেট অফ রিটার্ন এখানে 15%, এখানে নর্মাল রেট অফ রিটার্ন এখানে দেওয়া আছে 15%। যদি এটা দেওয়া না থাকতো তাহলে আপনি এইভাবে বের করে নিতে পারতেন, এইভাবে আমার দরকার নাই। তো অ্যাভারেজ ডিভিডেন্ড এখানে দেওয়া আছে গিভেন এখানে 15%, তাহলে 15% আমি পেয়ে গেলাম। এবার নর্মাল প্রফিট হচ্ছে অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড ইন্টু নর্মাল রেট অফ রিটার্ন, এখানে হচ্ছে অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড ইন্টু নর্মাল রেট অফ রিটার্ন। তাহলে অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড আমার অঙ্কের মধ্যে কত টাকা হয়েছে? অ্যাভারেজ এমপ্লয়েড আমাদের অঙ্কের মধ্যে হয়েছে 28,46,000 ইন্টু 15%, 28,46,000 ইন্টু 15%, 28,46,000 ইন্টু 15%। এখানে আমাদের হচ্ছে 4,26,900। তাহলে সুপার প্রফিট হচ্ছে অ্যাভারেজ মেইনটেনেবল প্রফিট, এটা সমান অ্যাভারেজ মেইনটেনেবল প্রফিট মাইনাস নর্মাল প্রফিট। অ্যাভারেজ মেইনটেনেবল প্রফিট বলতে আমরা এটাকে বোঝাচ্ছি 1,55,000 মাইনাস এখানে নর্মাল প্রফিট 4,26,900। এখানে নেগেটিভ হয়ে যাচ্ছে, এখানে নেগেটিভ হচ্ছে
এখানে নেগেটিভ হচ্ছে অর্থাৎ -2,71,900। তাহলে গুডউইলের পরিমাণ দেয়ার ইজ নো গুডউইল, হেন্স মানে সুপার প্রফিট নেগেটিভ, সুপার প্রফিট ইজ নেগেটিভ, সো গুডউইল ইজ নীল, গুডউইল ইজ নীল। এখন আপনাকে অ্যাজাম্পশনগুলো এখানে লিখতে হবে। অ্যাজাম্পশন, প্রফিট অ্যাজাম্পশনগুলো এখানে লিখে দেবেন। কি কি অ্যাজাম্পশন আপনি ধরেছেন? অ্যাজাম্পশন প্রফিট বিফোর ট্যাক্স ধরেছি আমরা, বিফোর ট্যাক্স। 2 আমরা এখানে যে ডেপ্রিসিয়েশনের কথা বলেছি, বিল্ডিং, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং ডেপ্রিসিয়েশন 2%। মোটর লরিজ, এখানে প্লান্ট অ্যান্ড মেশিনারি অ্যান্ড মোটর লরিজ, প্লান্ট অ্যান্ড মেশিনারি অ্যান্ড মোটর লরি ডেপ্রিসিয়েশন আমরা ধরেছি 10%। এখানে আর নন ট্রেডিং ইনভেস্টমেন্ট রেট, ইন্টারেস্ট অন নন ট্রেডিং ইনভেস্টমেন্ট, ইন্টারেস্ট অন নন ট্রেডিং ইনভেস্টমেন্ট 10%। ডিবেঞ্চার ইন্টারেস্ট সম্পর্কে বলা আছে। তাহলে আপনি অঙ্কটা প্র্যাকটিস করতে হলে আমি আবার গোড়া থেকে একটুখানি রিভিশন দিয়ে নিই। এখানে দেখেন, প্রথমে আমাদের ক্যাপিটাল এমপ্লয়েড বের করতে হবে, প্রেজেন্ট ভ্যালু অফ অল অ্যাসেট এক্সক্লুডিং নন ট্রেডিং ইনভেস্টমেন্ট অ্যান্ড ইনটেনজিবল অ্যান্ড ফিকটিশিয়াস অ্যাসেট মাইনাস কারেন্ট লাইবিলিটি আমরা বের করেছি। তারপর ক্যাপিটাল এমপ্লয়েড আমরা বের করেছি। এখানে ক্যাপিটাল এমপ্লয়েড বসাবেন, কারেন্টের প্রফিট বসাবেন, তারপর ভেরিয়াস অ্যাডজাস্টমেন্টগুলো বসাবেন, এখানে দেওয়া আছে। বাদ দিলে আমাদের যা আসবে তার উপর ট্যাক্স বাদ দেবেন, তারপর ডিভাইডেড 2 করবেন। এটা বাদ দিলে আমাদের অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড হবে। ক্যাপিটাল এমপ্লয়েড হওয়ার পরে আমরা যে কাজটা করব, অ্যাভারেজ মেইনটেনেবল প্রফিট, অ্যাভারেজ প্রফিট বিফোর ট্যাক্স করার পর লেস ভেরিয়াস অ্যাডজাস্টমেন্ট, অর্থাৎ ওয়ার্কিং 2 থেকে আমরা যে ভেরিয়াস অ্যাডজাস্টমেন্ট পেয়েছি ওটা বাদ দেবো, তারপর ট্যাক্স বাদ দেবো। এটা অ্যাভারেজ মেইনটেনেবল প্রফিট হবে। নর্মাল রেট অফ রিটার্ন না দেওয়া থাকলে এই সূত্র ব্যবহার করবেন। এখানে দেওয়া আছে, টাইপে ভুল হয়েছিল 50%। তারপর অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড ইন্টু নর্মাল রেট অফ রিটার্ন, এটা নর্মাল প্রফিট। অ্যাভারেজ মেইনটেনেবল প্রফিট মাইনাস নর্মাল প্রফিট, এটা নেগেটিভ হয়ে গেছে, অতএব গুডউইল নীল। আর অ্যাজাম্পশনগুলো এইভাবে লিখে দেবেন এবং ভালো থাকেন, সুস্থ থাকেন।